আসসালামু আলাইকুম, আমি কানিশফাতে বর্দা এবং পরিচ্ছেদ 31 হচ্ছে বাক্যের অংশ শ্রেণী বিভাগ। আমরা পরিচ্ছেদ 17 যেমন শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি এবং পরিচ্ছেদ 31 হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব, বাক্যের বিভিন্ন প্রকারভেদ নিয়ে। ঠিক আছে, বাক্য তো আমরা জানি যে আমাদের মনে ভাব প্রকাশ করতে আমাদের বাক্য প্রয়োজন। দেখো, এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলা হয়। ঠিক আছে, তারপরে আমরা জানতে পারলাম বাক্য মানে হচ্ছে কি আমাদের এক বা একাধিক ভাষিক একক মনের ভাব প্রকাশ করার জন্য। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দ হলো পদ, সেটা আমরা শব্দ পদ পরিচ্ছেদ 9 জেনে এসেছি। বাক্যের একক কি, তাহলে পদ। রূপতত্ত্বের অংশে বাক্যের পদ বিবেচনা উপস্থাপন করা হয়েছে শব্দ শ্রেণী নামে। বাক্যের মধ্যে একাধিক শব্দগুচ্ছকে বলা হয় বর্গ, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যখন অনেকগুলো শব্দ একত্রে থাকবে সেগুলো এক একটা বর্গ হিসাবে থাকবে। বাক্যের 3টা অংশ থাকে, সেটা আমরা সবাই জানি। একটা বাক্যে কর্তা থাকবে, কর্তা কাজ করবে, ক্রিয়া থাকবে, এবং যাকে আশ্রয় করে কর্তা কাজ করবে কর্ম থাকবে। কর্তাকে যে কাজটি করে, ঠিক আছে, কর্তা হচ্ছে যে কাজ করে, কর্ম হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা কোনো কাজ করে, আর ক্রিয়া হচ্ছে যেটা দ্বারা কোনো কাজ করাকে বোঝায়। এর আগের প্রত্যেকটা বেসিক আমাদের ক্লিয়ার হয়ে এসেছি আমরা। এরপর দেখো, বাক্যের ক্রিয়াকে চালায় হচ্ছে কর্তা। কর্তা যে কাজটা করে, যাকে অবলম্বন করে কোনো ক্রিয়া সম্পাদিত হয় তা হলো কর্ম, এবং ক্রিয়া হলো বাক্যের মধ্যে কোনো কিছু করা বা ঘটা বা হওয়া। ঠিক আছে, বাক্যের প্রত্যেকটা বাক্যে 2টা অংশ থাকে, একটা অংশকে বলে উদ্দেশ্য, একটা অংশ হচ্ছে বিধেয়, যাকে নিয়ে আমি কোনো একটা কথা বলবো। ঠিক আছে, ধরো আমি বললাম, লক্ষ্য করো আমি এখানে একটা বাক্য লিখেছি, এখানে আমি যাকে উদ্দেশ্য করে আমি নিজেকে নিয়ে লিখেছি। দেখো, অর্দা ফুল তুলে, এখানে অর্দা আমি যাকে উদ্দেশ্য করছি সে হচ্ছে আমার উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে আমি যা যা তথ্য দিব, যা যা বলবো সেগুলো হচ্ছে বিধেয় অংশ। ঠিক আছে, অর্থাৎ যাকে নিয়ে কথা বলবো সে উদ্দেশ্য, এবং উদ্দেশ্যকে নিয়ে যা বলবো সেটাই হচ্ছে বিধেয়। বাক্যের যে অংশে কারো সম্পর্কে কিছু বলা হয় সে অংশকে বাক্যের উদ্দেশ্য বলে। বাক্যের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হলে সেটা বাক্যের বিধেয়। গঠনগত দিক থেকে আবার বাক্য কয় প্রকার? 3 প্রকার। লক্ষ্য করো, গঠনগত দিক দিয়ে বাক্য হচ্ছে 3 প্রকার, যথা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এগুলো আমরা পরবর্তীতে পুরো বেসিক আরও ক্লিয়ার করব, কারণ আমাদের একটা পরিচ্ছেদই আছে সরল, জটিল, যৌগিক, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নামে। ঠিক আছে, ইংরেজিতে এটাকে বলে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এটা আমরা সবাই জানি, ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ একটা পরিচ্ছেদ কিন্তু এটা। এরপর দেখো, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে, যেমন জেসমিন সবার জন্য চা বানিয়েছে। কয়টা ক্রিয়া আছে? একটি ক্রিয়া, তাহলে এটা একটার মতো সমাপিকা ক্রিয়া থাকলে সেটা সরল বাক্য। জটিল বাক্য তৈরি হয় একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ দিয়ে। যেমন তোমার যদি কিছু বলার থাকে তবে তখনই বলো। তাহলে দেখো, যদি, তবে, অর্থাৎ আমি একটা সহজ উপায় বলে দিই, জটিল বাক্য বা মিশ্র বাক্য, জটিল বাক্যের আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। জটিল বাক্য বা মিশ্র বাক্য চেনার একটা সহজ উপায় হচ্ছে, জটিল বাক্য বা মিশ্র বাক্যের সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক থাকে, অর্থাৎ যেমন, তেমন, যখন, তখন, যেখানে, সেখানে, যে, সে, যারা, তারা, এগুলো থাকলে সেটা জটিল বাক্য। এরপর দেখো, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে গঠন করে যৌগিক বাক্য। আমরা সবাই জানি যোজক কি, কারণ আমরা যোজকের বেসিক আমরা ক্লিয়ার করে এসেছি। যোজক হচ্ছে কি, এবং, ও, আর, কিন্তু, অথবা, নতুবা ইত্যাদি, এগুলো যুক্ত হলে সেটা হচ্ছে যোজক। তো যোজক যেগুলো থাকে সেগুলোকে আমরা যৌগিক বাক্য বলতে পারি। যেমন বিপদ এবং দুঃখ এক সময় আসে, এখানে এবং দ্বারা যুক্ত হয়েছে। মাঝে মধ্যে যোজকের পরিবর্তে কমা, সেমিকোলন, কোলন এগুলো বসতে পারে। ঠিক আছে, কমা, সেমিকোলন, কোলন এগুলো দিয়েও আমরা আমাদের বাক্যগুলোকে যুক্ত করতে পারি, সেটাও কিন্তু যৌগিক বাক্য হবে। শুধুমাত্র যে এবং, ও, আর এইসব দেখে আমরা যৌগিক বাক্য বা কম্পাউন্ড চিনব তাহলে কিন্তু হবে না। কমা দিয়েও কম্পাউন্ড হতে পারে, সেমিকোলন দিয়ে হতে পারে, তারপর হচ্ছে কোলন, কোলন ড্যাশ ইত্যাদি দিয়েও আমাদের কিন্তু দুটি বাক্য বা দুটি শব্দ একসাথে হতে পারে। তাহলে সেগুলোও কি হবে? যৌগিক বাক্য বা কম্পাউন্ড। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকলে সক্রিয় বাক্য, অর্থাৎ ক্রিয়া থাকা না থাকার ভিত্তিতে আবার 2 ভাগে ভাগ করা যায়। যেখানে বিধেয় অংশে ক্রিয়া থাকবে সেটা সক্রিয় বাক্য, আর বাক্যের বিধেয় অংশে ক্রিয়া না থাকলে সেটা হচ্ছে অক্রিয় বাক্য। যেমন দেখো, আমার মা চাকরি করেন, এই বাক্যে আমার মা চাকরি করেন, এখানে একটা ক্রিয়া আছে করেন, তার মানে এটা একটা সক্রিয় বাক্য, বিধেয় অংশে একটা ক্রিয়াপদ আছে।
আবার দেখো, বাক্যের বিধেয় অংশে যদি ক্রিয়া না থাকে তাহলে তা অক্রিয় বাক্য। যেমন তিনি বাংলাদেশের নাগরিক, এখানে তিনি বাংলাদেশের নাগরিক একটা তো আমরা ক্রিয়াপদ দেখতে পাচ্ছি না, বিধেয় অংশে ক্রিয়াপদ না থাকলে সেটা হয়ে যাবে কি অক্রিয় বাক্য। এরপর দেখো, সাধারণ বিবরণ প্রকাশ পায় বিবৃতিমূলক বাক্যে। বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হয়ে থাকে। অনুজ্ঞাবাচক বাক্যতে অনুজ্ঞার মধ্যেই আসলে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝানো হয়ে থাকে। আবেগবাচক বাক্যের উদাহরণ দারুণ, আমরা জিতে গিয়েছি, এটা একটা আবেগবাচক বাক্য। তাহলে এভাবে খুব সহজে আমরা সবগুলো চিনতে পারবো। তো আশা করি আজকের এই ক্লাসটা করার পর তোমাদের আবেগ রিলেটেড যে অংশটা আছে বা মানে বাক্যের যত প্রকারভেদ আমরা বলতে পারি, বাক্য গঠনগত দিক থেকে কত প্রকার, বাক্যের কয়টা অংশ থাকে বা কি কি থাকতে পারে একটা বাক্যে, বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়, সব কিছু নিয়ে আমাদের আসলে আলোচনা হয়ে গেছে। আর এছাড়াও কেউ যদি এমন হয়ে থাকে যে একটু জানতে পারলে ভালো হতো, তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে এর পরের যে পরিচ্ছেদগুলো আছে ঠিক বাক্যের বিভিন্ন প্রকারভেদের উপরেই, ঠিক আছে। পরের পরিচ্ছেদে দেখা যাবে সরল জটিল যৌগিক এসে পড়বে, বর্গ চলে আসবে, উদ্দেশ্য বিধায় চলে আসবে, অর্থাৎ প্রত্যেকটা আমরা আবার ডিটেলসে শিখবই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি করার জন্য, এবং পরবর্তী যে পর্ব আছে সেটা দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।